তোমারও কোনোদিনও জীবনে ব্রেকআপ হয়েছে, আমারও কোনোদিনও জীবনে ব্রেকআপ হয়ে গেছে। কোনোদিনও তুমি হয়তো কোনো একটা কম্পিটিশনে ফার্স্ট হয়েছো, আমিও হয়তো কোনো একটা কম্পিটিশনে ফার্স্ট হয়েছি। উই নো দ্য ফিলিংস। তত আমি আমার অডিয়েন্সকে বুঝতে পারবো যে আমার অডিয়েন্স প্রত্যেকদিন কোন প্রবলেমটার মধ্যে দিয়ে যাচ্ছে। সবসময় উল্টো দিকের লোকটা আরেকজনকে জাজ করে যাচ্ছে, সে নিজে বুঝতে পারছে না যে আমি এই ফিলিংটা করলে আমার কেমন। এই পরিচিতিটা না আমাকে সবসময়, এই পরিচিতিটা আমাকে বদর করে। ভূতের থেকেও ভয়ঙ্কর শূন্যতা। এবং এই কি করব, এই কি করবোটার মধ্যে আমরা শুধুমাত্র কাজ করাকে রাখি, বাট নলেজ গেনকে রাখি না। আমি নলেজ গেনকে রাখি, কারণ উইদাউট ডিরেকশন টাইম ইজ ভ্যালুলেস। তুমি কোথায় যাবে তুমি জানো না, তোমার কাছে সময়ের কি মূল্য আছে? নলেজ হচ্ছে খাওয়া দাওয়ার মতো। আমি খাই, মানে যারা সিরিয়াস কাজ, আই থিঙ্ক তোমার পডকাস্ট যারা দেখে তারা প্রত্যেকেই কোনো না কোনো আর্ট ফর্মের সঙ্গে জড়িত। তো আমার মনে হয় যে কোনো নলেজ হতে পারে সেটা, মানে সেটা এটাও হতে পারে যে হচ্ছে একটা ব্লু হোয়েলের ওজন কত হতে পারে, মানে যদি তার মনে হয় যে আমার এটা জানতে ইচ্ছা করছে। কিন্তু অ্যাটলিস্ট যেন তোমার ওই কিউরিওসিটিটা সবসময় রান করতে থাকে, বিকজ কিউরিওসিটি যেদিন শেষ হয়ে যায় একজন আর্টিস্ট সেদিন গন কেস। ওটা আমি পডকাস্টে ক্যামেরার সামনে বলে দেবো। আমার দেখে কি মনে হয় ভাই, কি মনে হয় আমাকে দেখে? দেখো, জীবনের সব থেকে বড় ডার্ক ফেজ হলো পকেটে পয়সা না থাকা। এর থেকে বড় ডার্ক ফেজ একজন আর্টিস্টের জীবনের কিচ্ছু হতো। শিল্প চর্চা করতে চায়, এই শিল্প চর্চা করতে এসে কোনো রং যারা হয়ে যায় তাদের শিল্প গজে গেছে অনেক। তুমি দেখবে এমন অনেক মানুষ আছে যারা অন্যদেরকে খুব ভালো অ্যাডভাইস দেয়, কিন্তু নিজের জীবনে সে সেগুলোকে মেনটেন করতে পারে না। এবং এটা অনেক মানুষ না, বলতে গেলে প্রায় বেশিরভাগ মানুষই। কিন্তু সত্যি হচ্ছে এটাই যে তুমি সত্যিকে উপেক্ষা করতে পারো না। তুমি কি করে উপেক্ষা করবে সত্যিকে? এবার তুমি যদি জিজ্ঞাসা করো যে পরোটা আলাদের দোকানদারদের তুমি কন্টেন্ট ক্রিয়েটার বলো কিনা, আমি বলবো না। একজন শিল্পী যখন একা থাকে সে সমৃদ্ধ হয়, এবং একাকিত্ব কখনোই তার কাছে বোরডাম হতে পারে না, বরং একা থাকা তার কাছে আশীর্বাদ। নমস্কার, সকলকে স্বাগত জানাই প্রিয়াঙ্কা তপাদার পডকাস্ট চ্যানেলে। আজ গেস্ট নয়, আজ ঘরের লোক নিয়ে পডকাস্টে বসেছি, যার নাম এবং যার ইন্ট্রোডাকশন আমাকে আলাদা করে দিতে হবে না, নান আদার দেন গৌরব তপাদার। এই শুরু হলো আমার সাথে ভুলভাল ছ্যাবলামি করা। তুমি এটা করতে পারো না। কিন্তু আমি প্রথমেই বলতে চাই, যারা খুব সিরিয়াস দর্শক আছেন প্রিয়াঙ্কার চ্যানেলে, তারা আজকে একটু আহত হতে পারেন, ব্যাহত হতে পারেন, কারণ আজকে পডকাস্টটা মনে হচ্ছে না খুব বেশি সিরিয়াস হবে। আমার আর কিছু বলার নেই তোমাকে, আমি স্ট্রেট প্রশ্ন করবো তোমাকে। মানে আজকে পডকাস্টটা মানে সিরিয়াসই থাকবে, মানে সাংসারিক পডকাস্ট হয়ে যাবে না। দেখুন, বউ প্রশ্ন করলে ভয় লাগে যে কোনো সময়, তারপর বউ যখন আবার সামনে দুটো ক্যামেরা নিয়ে দুটো লাইট লাগিয়ে পেছনে সিট বানিয়ে প্রশ্ন করে, ঠিক আছে, তখন ভাবুন যে প্রেশারটা কি। হ্যাঁ, মানে এটা যারা বউ কোনো বাড়ির তারা ফিল করতে পারবেন, এবং যারা মানে বর তারা ফিল করেই থাকেন। চলুন শুরু করা যাক। এই পুরো কথোপকথনটা, এটা আমার মনে হয় কখনোই শেষ হবে না। আমরা স্ট্রেট প্রশ্নে চলে যাই। তাই জন্যই তো বিয়ে করেছি। ও সরি, সিরিয়াস পডকাস্ট হচ্ছে। সিরিয়াস পডকাস্টে একটু ঢুকি প্লিজ। তুমি মাল্টি ট্যালেন্টেড হিসেবে সকলের কাছে পরিচিত, বাট তুমি নিজেকে আয়নার সামনে কি হিসেবে দেখো? আমার নিজেকে দেখলে মনে হয় আমি খুব পরিশ্রম করি, মানে অন আ ভেরি সিরিয়াস নোট। আমার নিজেকে দেখলে অনেক কমতি লাগে। আমার মনে হয় যে আমার 7 ফুট হাইট হতে পারতো। আমার গায়ের রংটা ঋত্বিক রোশনের মতো পরিষ্কার হতে পারতো। আমার খুব ভালো ফিজিক হতে পারতো, কিন্তু আমার সেগুলো নেই। এবার আয়নার সামনে যখন দাঁড়াই তখন তার গলার আওয়াজটা শোনা যায় না। ওটা তো কথা না বললে গলার আওয়াজটা বেরোবে না। তো যদি গলার আওয়াজটাও কোনোদিনও না থাকে, তাহলে আমার কাছে আর কিছুই নেই। সো আমার মনে হয় যে আই এম আ ভয়েস, আই এম আ সাউন্ড। যেই সাউন্ডটা অনেক মানুষ হয়তো ভালোবাসেন, অনেক মানুষ বিশ্বাস করেন, এবং সেই সাউন্ডটাকে নিয়ে এগিয়ে চলা, সাউন্ডটাকে প্রত্যেক দিন নিজের মধ্যে অনুভব করা, এটাই আমি।
বাহ, দারুণ লাগলো। সিরিয়াস হয়েছিল? হাসবো না, তুমি এরকম করো না। দেখো, আমরা নেক্সট কোয়েশ্চেনে না, যাই। আমি আমি শুধু সিরিয়াসলি তোমায় কোয়েশ্চেন, আনসারটা করলাম। না অ্যাকচুয়ালি তাই, মানে ভয়েস এতটা স্ট্রং তোমার, যেটা প্রত্যেক মানুষের প্রত্যেক দিনের সঙ্গী। তো সেই জিনিসটা তোমার একটা স্ট্রং পয়েন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম তুমি তো অনেক কিছু করছো, লাইক গান করছো, তুমি পডকাস্ট করছো, তুমি স্টোরি টেলিং করছো, অ্যাট আ টাইম তুমি অভিনয়ের দিকেও ঝোঁক নিচ্ছ, প্রডিউস করেছো একটা ফিল্ম, প্লাস তুমি ডিরেক্টর হিসেবেও কাজ করতে চাইছো। তো সেই পুরো জিনিসগুলো নিয়ে আম, তোমার তো মানে, আমরা যদি এরকম হতাম মাল্টি ট্যালেন্টেড, মোটামুটি একটা আলাদাই অহংকারে বাঁচতাম। তোমার কাছে সেই অহংকারটা কখনো আমি দেখতে পাইনি। দ্যাটস ওয়াই আমি এই প্রশ্নটা তোমাকে করেছিলাম। না, এটা তুমি বউ হয়ে বলছো না তো? হয়তো দেখো অডিয়েন্সের মধ্যে কেউ একটা বললো, আরে খুব অহংকারী উনি। একদমই না, আমি আমি কোনোদিন সেটা ফিল করিনি বলেই হয়তো এখনো পর্যন্ত পাশে আছি। আর এবার নেক্সট কোয়েশ্চেনে যাই, তুমি প্লিজ আর আমাকে আমি কিছু বলছি হাসবে না, না কিন্তু। না। বেশ, যাই। তুমি সব থেকে বেশি মানে নিজের কাছে কোন ভার্সন অফ গৌরবকে লোকাও? নিজের কাছে আমি খুব একটা লুকানোর চেষ্টা করি না, মানে আগে করতাম, এখন আর করি না। তার কারণটা হচ্ছে আমি এইটা বুঝেছি যে আমি যদি নিজের কাছে পুরোপুরি ট্রান্সপারেন্ট হই, যেটা আমি আগের দিন আমি ইভানের সঙ্গে যেটা আলোচনা করছিলাম, যে আমি যত নিজেকে চিনবো আমি তত তোমাকে বেশি চিনতে পারবো। তো আমার যদি এখন আমার পরিবার বেড়ে গেছে, এখন আমার টিম বড় হয়ে গেছে, এখন মানে যারা আমার সঙ্গে প্রত্যেক দিন আমার সঙ্গে রেগুলারের কথাবার্তা, তো ফার্স্ট অফ অল দেখো, অন আ ভেরি সিরিয়াস নোট, আমাকে যদি এই টিমটাকে চালিয়ে যেতে হয় বা এই মানুষগুলোর সাথে থাকতে হয়, তারপর তো অডিয়েন্স আছে, এত বড় পুল অফ একটা অডিয়েন্স আছে যারা ভালোবাসেন আমাদেরকে। তো এদের সকলের সঙ্গে যদি আমাকে মানিয়ে গুছিয়ে চলতে হয়, তাহলে সবার আগে এদেরকে আমায় জানতে হবে। এবং এদেরকে যখন আমায় জানতে হবে, তখন সবার আগে আমার নিজেকে জানতে হবে। আমি যদি নিজে না একটা জিনিসকে জানি, তাহলে আমি তোমার অনুভূতিটা কখনোই ফিল করতে পারবো না। তোমারও কোনোদিনও জীবনে ব্রেকআপ হয়েছে, আমারও কোনোদিনও জীবনে ব্রেকআপ হয়ে গেছে। কোনোদিনও তুমি হয়তো কোনো একটা কম্পিটিশনে ফার্স্ট হয়েছো, আমিও হয়তো কোনো একটা কম্পিটিশনে ফার্স্ট হয়েছি। উই নো দ্য ফিলিংস। ওটা আমারও ঠিক একটা পা কেটে যাওয়াতে যতটা কষ্ট হয়, তোমারও পা কেটে যাওয়াতে ততটাই ব্যথা হয়। ব্যথাটা তো কম বেশি কিছু নেই। সো আমি যত নিজের কষ্টটা বুঝতে পারবো, তত আমি তোমার প্রবলেমটা বুঝতে পারবো। তো তত আমি আমার টিমের প্রবলেমটা বুঝতে পারবো, তত আমি আমার ফ্যামিলির প্রবলেমটা বুঝতে পারবো, তত আমি আমার অডিয়েন্সকে বুঝতে পারবো যে আমার অডিয়েন্স প্রত্যেক দিন কোন প্রবলেমটার মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে ফেস করা উচিত ইয়েস, প্রত্যেকটা। তো আমি নিজেকে আর লুকাই না তাই জন্য। কারণ নিজের কাছে নিজেকে লুকানো হচ্ছে সব থেকে বড় ভুল, যেটা আমরা প্রথমেই করি। এবং যেহেতু প্রথম স্তরেই আমরা ভুল করে থাকি, তাই জন্য এর পরবর্তী স্তরগুলোতে আমাদের অটোমেটিক্যালি সব ভুল হতে থাকে সবকিছু। তাই জন্যই দেখবে লোকেরা একে অপরের সঙ্গে ঝগড়া করে, কারণ ছাড়া ঝগড়া করেই যাচ্ছে। ঝগড়া কোনো কারণ নেই সেই ঝগড়াটা করার, কিন্তু করছে। কিন্তু দুজনেই হয়তো পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক। কিন্তু প্রবলেমটা কি, সবসময় উল্টো দিকের লোকটা আরেকজনকে জাজ করে যাচ্ছে, সে নিজে বুঝতে পারছে না যে আমি এই ফিলিংটা করলে আমার কেমন লাগতো। তো দ্যাটস ইট, আমি লোকাই না নিজের কাছে কোনো কিছু। বেশ, আহ, পরিচিতি, যেটা তোমাকে, যেটার জন্য তুমি খেটেছো, সবচেয়ে বড় কথা, এই পরিচিতিটা তোমাকে এনজয়মেন্ট ফিল করায় নাকি কোথাও গিয়ে প্রেশারাইজ ফিল করায়? আমি পরিচিতির জন্য খাটিনি, প্রথম কথা। তোমার কর্মের জন্যই তুমি পরিচিতি পরিচিতি পেয়েছো। একটা বাই প্রোডাক্ট, মানি ইজ আ বাই প্রোডাক্ট। এগুলো না জীবনে বিভিন্নভাবে আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে। লাইক আমি যদি গান না গাইতাম, আমি যদি প্রেত কথা না করতাম, আমি যদি ভিডিওস না বানাতাম, যদি আমি একটা রাস্তার ভিখারি হতাম, এবং সেই ভিখারিটা হয়তো সারাদিন খেতে পায়নি, তাকে একটা পুলিশ ম্যান এসে জল খেতে দিয়েছে, এবং সেই ছবিটা পুলিশ কর্তৃপক্ষ তাদের থেকে তুলে তারা সেটাকে তাদের পেজে আপলোড করেছে এবং বলছে যে এই যে গরমকালে আমরা একটা গরিব ভিখারিকে আমরা জলের ব্যবস্থা করেছি সবার জন্য। আমি ওভাবেও পরিচিত হতে পারতাম। হুম হুম।
তো আমার যে কাজ করাটা, এই কাজ করাটা হচ্ছে পুরোটাই নিজেকে এক্সপ্লোর করা প্রথম দিন থেকেই, বিকজ আই লাভড ইট। আমার এটা ভালো লেগেছে। এবার ভালো লাগাটা কিন্তু শুধু এই যে তুমি বললে না যে তুমি একসাথে এটা করছো, ওটা করছো, এটা করছো, ওটা করছো, আমি আসলে সবই করার একটা চেষ্টা করছি, বিকজ আমি এই কাজটাই করতে চাই, এই কাজটা করতে আমি ভালোবাসি, এবং অন্য কোনো কাজ করে আমি এতটা আনন্দ পাবো না। সো এই যে বাকি এবার যে বাই প্রোডাক্ট আমি পেয়ে গেছি, যে পরিচিতি, সেটা আমায় স্ট্রেস দিচ্ছে নাকি সেটা আমাকে আরাম দিচ্ছে, আমি না এগুলো নিয়ে ভাবি না। আমি তোমার সঙ্গে আলোচনা করি না মাঝে মাঝে, যে আমরা মাঝে মাঝে আলোচনা করি, কখনো কখনো ও আমাকে বলে যে হঠাৎ করে না তোমাকে এখন পডকাস্টার মনে হলো, জানো তো, দ্যাট মিনস তুমি ভালো করছো কাজটা, তোমাকে সুন্দরও লাগছে, তার উপর সুন্দরী পডকাস্টার বেশ। যাই হোক, তো মানে এইগুলো বলতেই হবে মাঝখানে হ্যাঁ, মানে একটা। আমরা মাঝে মাঝে এটা কথা বলি যে এই যে ইনস্টাগ্রামে ও আমায় বলে তুমি তো ইনস্টাগ্রামে কিছু দাওই না, রিল দাও না, রিচ কোথায় চলে যাবে। আমি বলছি যে আমি তো ওই রিচটার জন্যই কাজটা করছি না। আমি জানি যে আমি আবার একটা ভিডিও দিলে লোকে দেখে নেবে এবং লোকে কমেন্ট করবে, সবাই ওখানে আসবে, ভালোবাসা দেবে, কারণ মানুষ তো ভালোবাসে। কিন্তু বাকি তো প্রেত কথা তো লোকে শুনে যাচ্ছে প্রত্যেক সপ্তাহে, আমি তো রয়েছি সবার সাথে সবসময়, সবাইকে এন্টারটেন করছি আমি সেই জায়গাটায়। তো এই পরিচিতিটা না আমাকে সবসময়, এই পরিচিতিটা আমাকে বদর করে না। মানে আমার মনে হয় যে যা আছে, যতটুকু আছে, আই এম ব্লেসড যে আমার কাজগুলো এত মানুষ দেখতে পাচ্ছে, ব্যাস দ্যাটস ইট। বেশ বেশ আমাদের যে ঘরোয়া আলোচনাটা থাকে, সেই ঘরোয়া আলোচনাতেও তুমি এত কিন্তু ডিটেলে বলো না আজকে যতটা ডিটেলে বললে। এটার জন্যই আমার মনে হয় না, ঘরের লোককে আমার মনে হলো যে হচ্ছে এই যে পডকাস্টটা তো আজকে শুধু থাকবে না, এই পডকাস্টটা তো ভবিষ্যতেও থাকবে। মানে তুমি আর আমি হয়তো আমাদের 20তম বছরের অ্যানিভার্সারিতে হয়তো আমরা ধরো কোনো একটা জায়গায় একসাথে বসে আছি এবং এই পডকাস্টটা শুনছি, যে 20 বছর আগে আমাদের যখন বয়স এত কম ছিল, তখন আমরা কি ভাবতাম বা তখন আমরা কেমন ছিলাম। হয়তো তখন তোমার আর আমার একটা ঝগড়া হয়েছে, বা আর এই সেই পডকাস্টটা দেখে সময় হয়তো প্রেমটা ম্যাচুরিটি। ফিরে এলো আবার। ঠিক আছে, যে দেখো কেমন ছিলাম আমরা আর এখন কি করছি আমরা। রাইট। পৃথিবীতে সবকিছু হয় কোনো কারণে, জানো পসিবল। তো। এই যে পডকাস্টটা হচ্ছে, এই পডকাস্টটা হওয়ার পিছনেও কোনো কারণ আছে, কোনো একটা অ্যাক্টিভ কারণ আছে, আর এমন অনেক কারণ আছে যেগুলো তুমি আজও জানো না। হয়তো আজ থেকে 10 বছর বাদে তুমি এই পডকাস্টটার একটা কারণ খুঁজে পাবে, এবং আমার জীবনে হয়েছে এরকম বহু ঘটনা। রাইট। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। যাও, তোমার পডকাস্ট, তোমার ইচ্ছে, তুমি যাবে। ভূত প্রেত এইটার সাথে আমি তোমার জীবনে আসার পর থেকে যে তুমি ভূত প্রেত নিয়ে আলোচনা করছো তা তো নয়। আমি জবে থেকে এসেছি এবং তার আগে থেকে তুমি মোটামুটি বন্ধু বানিয়ে ফেলেছো ভূত প্রেতকে। এবং আজ আজ আর ভূত প্রেত তোমাকে এত আলোচনা করেছো তোমার কাজের জন্য, যে আজ আর তোমাকে ভূত প্রেত আলাদা করে তোমাকে ভয় দেখায় বলে আমার মনে হয় না। তো ভূতের থেকেও ভয়ঙ্কর তোমার জীবনে কি মনে হয়? ভূতের থেকেও ভয়ঙ্কর শূন্যতা। এই যে আমার পরিবার আছে, মা আছে, বাবা আছে, বউ আছে, একজন আসতে চলেছে, একটা পুচকে বিড়াল আছে, এই যে আমার চারপাশে এত মানুষ আছে যাদেরকে আমি ভালোবাসি, হঠাৎ করে যেদিন এই মানুষগুলোর মধ্যে কোনো একজন মানুষ থাকবে না এবং সেই যে শূন্যতাটা তৈরি হবে, ওই শূন্যতাটাই আমার মনে হয় সব থেকে বেশি ভয়ের কারণ। কারণ আমরা এই পৃথিবীতে বেঁচে থাকি শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য, খাওয়ার জন্য নয়। আমাদের চারপাশে একটা অনেক বড় সোসাইটি আছে। সেই সোসাইটিটার সাথে আমরা নিজেদেরকে ব্লেন্ড করতে চাই, বিকজ মানুষ সবসময় সোসাইটি বানিয়ে বসবাস করতে ভালোবাসে। সো আমিও সেটার ব্যতিক্রম নই। আমার এই শূন্যতাটা ভয় লাগে, যে আমার চারপাশ থেকে যদি একদিন সব কিছু সরে যায়, কিছু আর না থাকে, আমি যদি খুব একা হয়ে যাই, সেই সময়টাই আমার ভয় লাগবে। বিকজ আমি জীবনে কখনো শূন্যতা ফেস করিনি বলবো না, ফেস করেছি বিভিন্ন অ্যাসপেক্টে, কিন্তু এখনো ওই বয়স বা জীবন ওই পরিস্থিতিতে আমাকে ফেলেনি যেখানে আমি অত বড় শূন্যতাকে অনুভব করব। তো সেটা আমার কল্পনায়, ওই কল্পনাতেই শূন্যতাটা এত ভয়ানক যে ওটা আমি কখনোই চাই না বাস্তবে হোক। এটা কি মানে তোমাকে কখনো সব থেকে বেশি হন্ট করেছে এরকম কোনো সিচুয়েশন এসছে? কাছের কোনো মানুষের যখন শরীর খারাপ হয়, অসুস্থতা হয়, যখন কোনো মৃত্যু দেখি, আমার বন্ধু সুজিতের মৃত্যু, এটা অনেক বড়, রাহুলদার চলে যাওয়া, এগুলো অনেক বড় রোল প্লে করেছে। বেশ।
খুব সিরিয়াস আলোচনায় আবার ঢুকে যাচ্ছি হুম। আগেন। তো একটু মজার ছলে তোমাকে আরেকটা প্রশ্ন ওরা করি। কি মজা। প্রচুর কাজ একসাথে করো, মানে আমি তো তোমাকে সারাদিনে বোধহয় রাত্রেবেলা একসাথে ঘুমোতে যাওয়া ছাড়া আর সামনে পাই না। সারাদিন কাজ করো তুমি। টাইম ব্যালেন্সটা আমি আজও শিখতে পারিনি তোমার থেকে। আজ আমি পডকাস্টে বসে দেখি সিরিয়াসলি বসে যদি টাইম ব্যালেন্সটা তোমার কাছ থেকে শেখা যায়, এবং তার সাথে সাথে আমার দর্শকও যদি কিছুটা হলেও এই টাইম ব্যালেন্সের টিপটা পায়, আমার মনে হয় অনেকটা ইজি হবে মাল্টিটাস্কিং করতে। প্রথমত তো মানে এখানে না অনেকগুলো টেকনিক আছে যেগুলো আমি খুব সিরিয়াসলি ফলো করি। যেদিন যেদিন আমার শিডিউল দেখি আমি ওরকম রয়েছে। ধরো কোনোদিন, দেখো সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে বা ঘুমোতে যাওয়ার আগের দিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগেই ফিক্স করে নিতে হবে যে পরের দিন আমি কি কি করব, এবং এই কি কি করব, এই কি কি করবোটার মধ্যে আমরা শুধুমাত্র কাজ করাকে রাখি, হুম। বাট নলেজ গেনকে রাখি না। আমি নলেজ গেনকে রাখি, আচ্ছা। কারণ আমি যত নতুন নলেজ গেইন করতে পারবো তত আমার কাজ সহজ হবে। কারণ আমার যদি ভিতর ফাঁকা হয় আমার কাজ হবে না। একটা লেভেলে গিয়ে আমি সবসময় আটকে থাকবো। কিউরিওসিটি সবার আগে দরকার। তো টাইম ব্যালেন্স করার আগেও, টাইমের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট ডিরেকশন ঠিক করা। কারণ উইদাউট ডিরেকশন টাইম ইজ ভ্যালুলেস। তুমি কোথায় যাবে তুমি জানো না, হুম। তোমার কাছে সময়ের কি মূল্য আছে? তো ফার্স্ট অফ অল টু ফিক্স ইউর ডে, আজকে আমি কি করব। আজ আমি সকালে একটা পডকাস্ট করব, আমার একটা রেকর্ডিং আছে, আমাকে ওই স্টুডিওতে গিয়ে আরেকটা রেকর্ডিং করতে হবে, আর আমাকে তার তোমাকে মধ্যে স্কেডিউল করতে হবে। একটা সিনেমা করতে হবে, মানে সিনেমা দেখতে হবে, বা আমাকে একটা কিছু পড়তে হবে, বা একটা ভিডিও অ্যাটলিস্ট দেখে নিতে হবে যেখান থেকে আমি নতুন কিছু অ্যাকোয়ার করতে পারলাম। এই পুরো ফিক্স আপটা রাখা, ওইটাই মানে টাইম ওয়াইজ ফিক্স আপ করা টাইম নাকি? ওয়াইজ ফিক্স করা, হুম। টাইম ওয়াইজ ফিক্স করা। এইবার সব থেকে কঠিন যে কাজটা, সেই কাজটা সবার আগে করে নিতে হবে। ওটা আমি করি, সব থেকে কঠিন কাজটা আমি সবার আগে করবো। তোমার যেই সব থেকে কাজগুলো কঠিন কাজ কোনটা মনে হয়? কঠিন বলবো না, প্যাশনেট বলবো আমার ক্ষেত্রে। কারণ আমি কঠিন কাজ হলে আমি নিজে করি না। যে সেটা ভালো পারে তাকে দিয়ে দিই, আচ্ছা। ঠিক আছে, যে সেটা ভালো পারে তাকে দিয়ে দিই। কিন্তু যদি কোনো ন্যারেশন আমার জন্য, যদি ধরো নিতাই রুম 3 করছি আমি যখন, তখন অনেক বড় ন্যারেশন করছি, আমি একটা খুব সিরিয়াস ন্যারেশন করছি, এটা কিন্তু কঠিন কাজ, একটা টেকনিক্যালি একটা কঠিন কাজ। সো আমি এটাকে একদম ঘুম থেকে উঠে একদম ঠান্ডা মাথায় শান্ত হয়ে বসে ওই কাজটা আমি করি। এবং আমি যখন কাজটা করি আমি তাড়াহুড়ো করি না। আমি 3 ঘন্টা এই কাজটার জন্য রেখেছি, আগে থেকেই অ্যালটেড, এই 3টে ঘন্টা আমি কাজটা করব। ওই 3টে ঘন্টার মধ্যে প্রত্যেক 20 মিনিটসে আমি একটা ব্রেক নিই, আমি একটু উঠি, আমি একটু ঘুরি এদিক ওদিক, তারপর আমি আবার ওই কাজটাকে করি। তো তাতে কি হয়, ওই কাজটা আমার কাছে সহজ হয়ে যায়, ওই কাজটা আমার উপর স্ট্রেস ক্রিয়েট করে না, এবং ওই কাজটাকে নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে পারি। আর যেই কাজগুলো মোটামুটি ধরো 2 মিনিটের মধ্যে হয়ে যায় বা 1 মিনিটের মধ্যে হয়ে যায়, এগুলোকে জাস্ট মনে পড়লেই করে ফেলা উচিত আমার মনে হয়। Right. তাহলে কি হয়, অনেক ছোট ছোট কাজ জমে থাকে না। এটা আমরা মেনটেন করতে অনেক সময় পারি না। তবে দিনের শুরুতেই শিডিউল মেনটেন করা, এটা তোমার সেলফ এস্টিমকে বাড়িয়ে দেয়, যার জন্য তুমি পরের দিন আবার কাজ করো। বেশ, তার মানে টাইম ব্যালেন্সের টিপগুলো পেয়ে গেলেন। যারা যারা পেয়েছে আমার দর্শকরা, তারা এইভাবে যদি স্কেডিউল করে করে কাজ করো সারা দিনে, আমার মনে হয় অনেকটা ইজি হয়ে যাবে, এবং চোখের সামনে তা কি এখানে কি না কাজ একটা পয়েন্ট করতে। অ্যাড করারও আমার আছে, যে ওই যে বললাম যে ধরো 7 দিনের একটা, তুমি 7 দিন আগে যে মানুষটা ছিল 7 দিন পর তুমি সেই মানুষটা নেই। হয় তুমি বেটার হয়েছো, নইলে তুমি খারাপ হয়ে গেছো। হ্যাঁ। হয় তুমি বেটার হয়েছো, নইলে তুমি Right. খারাপ হয়ে গেছো বা আটকে গেছো একটা জায়গাতেই, তুমি আর তারপর আর তোমার গ্রোথ হয়নি। যেমন ধরো একটা অফিসে একজন চাকরি করেন, তিনি একটাই ডিপার্টমেন্টে 5 বছর ধরে কাজ করছেন। আরেকজন লোক ওই অফিসটাতেই চাকরি করেন, কিন্তু উনি 3টে ডিপার্টমেন্টে প্রমোশন পেতে পেতে 5 বছর কাজ করেছেন। বলো কার এক্সপিরিয়েন্স বেশি? Second one. যে 3টে ডিপার্টমেন্টে কাজ করেছে। Second তার মানে একই কাজকে রোজ করে যাচ্ছ, রোজ করে যাচ্ছ, রোজ করে যাচ্ছ, এটা তোমাকে এক্সপিরিয়েন্সড বানায় না।
ওই কাজটাকেই কতটা সুপিরিয়র লেভেলে নিয়ে গিয়ে তুমি করছো সেটা তোমাকে এক্সপিরিয়েন্সড বানায়। তো তার মানে ওটার জন্য দরকার তোমার প্র্যাকটিস অ্যান্ড নলেজ। তো তুমি যদি প্র্যাকটিস অ্যান্ড নলেজের পেছনে যদি প্রত্যেক দিন ওই একটা দিনের মধ্যে যদি তুমি টাইম না রাখো, তাহলে 7 দিন বাদে গিয়ে তুমি দেখবে 7 দিনে তুমি নতুন কোনো নলেজ অ্যাকোয়ার করোনি। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ওই 7 দিনে তুমি নতুন কিছু মানে অ্যাকোয়ার করেছো কিনা, তুমি সমৃদ্ধ হয়েছো কিনা। আদারওয়াইজ তুমি এক জায়গায় আটকে গেছো। তোমার এক্সপিরিয়েন্স তুমি যতই কাজ করে নাও, তুমি রিফ্লেকশনে কিছু দেখতে পাবে না। নলেজটা প্রত্যেক দিনের মানে তাহলে অ্যাড তো থাকতেই হবে। নলেজ হচ্ছে খাওয়া দাওয়ার মতো। আমি খাই, মানে যারা সিরিয়াস কাজ করে, আই থিঙ্ক তোমার পডকাস্ট যারা দেখে তারা প্রত্যেকেই কোনো না কোনো আর্ট ফর্মের সঙ্গে জড়িত। তো আমার মনে হয় যে কোনো নলেজ হতে পারে সেটা, মানে সেটা এটাও হতে পারে যে হচ্ছে একটা ব্লু হোয়েলের ওজন কত হতে পারে, মানে যদি তার মনে হয় যে আমার এটা জানতে ইচ্ছা করছে। কিন্তু অ্যাটলিস্ট যেন তোমার ওই কিউরিওসিটিটা সবসময় রান করতে থাকে, বিকজ কিউরিওসিটি যেদিন শেষ হয়ে যায় একজন আর্টিস্ট সেদিন গন কেস, ওটা নেই। এবং এইভাবে তুমি প্রচুর আর্টিস্টকে চেনো যারা গন কেস, রাইট, কারণ তাদের নতুন জিনিস অ্যাডপ্ট করতে পারেনি তারা। বেশ, আমি তোমাকে চিনি 3 বছর হলো। আমি অনেক বছর। তোমাকে এই মাঝখানে কমেন্টগুলো করতেই হবে। ভাবলাম সিরিয়াস হয়ে গেল ব্যাপারটা। বেশ, 3 বছর চিনছি, কিন্তু তোমার যে সব সিক্রেট তুমি আমাকে যে বলেছো তা তো নয়। কিছু কিছু ডার্ক ফেস তোমার জীবনের যেটা তুমি শেয়ার করতে চাও না ইউজুয়ালি, তো ওটা আমি পডকাস্টে ক্যামেরার সামনে বলে দেবো। হ্যাঁ, দেখে কি মনে হয় ভাই? বলো না একটু শুনি। কি মনে হয় আমাকে? একটু বলো, এরকম করো না, কারণ আমরা কখনো হয়তো এরকমও সিচুয়েশন হয়েছে যে আমরা কখনো সেটা নিয়ে আলোচনা করারও সময় পাইনি, বিকজ এরকম তো নয় যে তোমার জীবনের সব ভালো হয়েছে। দেখো, জীবনের সব থেকে বড় ডার্ক ফেজ হলো পকেটে পয়সা না থাকা। এর থেকে বড় ডার্ক ফেজ একজন আর্টিস্টের জীবনের কিচ্ছু হতে পারে না। একজন আর্টিস্টের পকেটে যদি পয়সা না থাকে, সে গানটা লিখতে পারবে কিন্তু গানটা রেকর্ড করতে পারবে না। সে ছবিটা লিখে ফেলবে কিন্তু ছবিটা শুট করতে পারবে না। তো একজন আর্টিস্টের আর্টকে এক্সিকিউট করার জন্য টাকা দরকার। তো একজন শিল্পী যদি গরিব হন, সেটাই তার জীবনের সব থেকে বড় ডার্ক ফেজ, এবং ওটাই তার সব থেকে বড় চ্যালেঞ্জ যে আমার শিল্পের মাধ্যমেই আমি আমার এই ব্যারিয়ারটাকে ভেঙে এগিয়ে যাব। সো আমি আমার লাইফে ওই দারিদ্রটা দেখেছি, যেখানে একটা গানকে রেকর্ড করতে গেলে আমার যে টাকাটা দরকার ছিল সেই টাকাটা আমার কাছে ছিল না। সো এটাই মনে হয় যে আমার জীবনের সব থেকে বড় ডার্ক ফেজ, এবং এটা আমার ভয় লাগে। আমি তাই জন্য এভরিডে কাজ করি, বিকজ আমি ওই ফেজটাতে আর কোনোদিনও ফেরত যেতে চাই না। এই যে আমি চাইলে একটা পডকাস্ট প্রডিউস করতে পারছি, আমি চাইলে একটা ফিল্ম প্রডিউস করতে পারছি, আমি চাইলে আমার মনের মতন করে একটা গানকে প্রডিউস করতে পারছি, যা মন চাইছে আমি করতে পারছি আমার শিল্প, আমার প্যাশনটাকে নিয়ে। আমি তো আর টাকা উড়িয়ে দিচ্ছি না কোথাও, আমার প্যাশনের পেছনে আমি যে টাকাটা খরচা করছি, এটাই বোধহয় শিল্পী হিসেবে আমি বলবো যে আমি খুব ব্লেসড যে আমি এই জীবনটা আমি ক্র্যাক করতে পারছি। এবং আমি চাই যে যারা কাজ করবে তারা প্রত্যেকে, যে শিল্পীরা ভালো কাজ করছে তারা প্রত্যেকে যেন এই জীবনটাকে ক্র্যাক করতে পারে, এবং তারা যেন এই জীবনটাই পায়। মানে যারা প্রপারলি শিল্প চর্চা করতে চায়, এই শিল্প চর্চা করতে এসে কোনো রং যারা হয়ে যায়, তাদের শিল্প গজে গেছে অনেক আগেই। যারা প্রকৃত শিল্প করতে চায়, অনেক ছেলে মেয়ে আছে, তুমি আমাদের বাড়িতেই আসে দেখবে কি ট্যালেন্টেড ছেলে মেয়ে, কিন্তু ওদের কাছে সেই প্রোডাকশন কস্টটা নেই সবসময়। ওদের মনে অনেক বড় বড় প্ল্যান, কিন্তু ওই প্ল্যানগুলোকে ওরা এক্সিকিউটও করে ফেলতে পারবে, কিন্তু জাস্ট হয়তো ওই অ্যামাউন্ট অফ মানিটা ওর কাছে নেই, যার জন্য করতে পারছে না। তুমি ভাবো কতটা কষ্ট হয় একজন আর্টিস্টের। এটা তো প্রসব যন্ত্রণার মতো, যে মনের মধ্যে আমার গান এসে বেঁধে রয়েছে, আমি সে গানটা গাইতে পারছি বার না। করতে পারছো না, রাইট। আমি গানটা শুধু ঘরে গাইছি, আমার গানটা কেউ শুনতে পারছে না, বিকজ আমার কাছে টাকা নেই। ভাবো, কিন্তু এখনের সময় তো এটা অনেকটা ইজি হয়ে গেছে, যদি দেখা যায় যে আমি হয়তো পারছি না, আমি বড় কোনো ভাবে হয়তো প্রডিউস করতে পারছি না, বাট আমি ছোট্ট স্তরে আমার গানটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হলেও আমি ছড়িয়ে দিতে পারছি, অন্ততপক্ষে একটা গিটার নিয়ে। এইটা সোশ্যাল মিডিয়ার মানে আসার একটা আশীর্বাদ প্লাস আর কি। পয়েন্ট, এক্স্যাক্টলি 100%। এটা আমার নিজের ক্যারিয়ারের ক্ষেত্রেও এটা কাজ করেছে, ওয়ার্ক করেছে। রাইট, দ্যাটস ওয়াই আমাদের গুগলকে পুজো করা উচিত। এই যে আবার তুমি একটা লাস্টে তোমাকে একটা বলতেই হবে। কি
কৃতজ্ঞতা স্বীকার রাইট, কিন্তু পুজো করতে হবে তা বলে উচিত তো। বেশ। না, তুমি বলো ইন্টারনেট আসার পর গোটা পৃথিবীটা কিভাবে বদলে গেছে। হ্যাঁ, আমাদের কি এআই কত, আবিষ্কার, এটা মানুষই করেছে। ভাবো, আবিষ্কারের তো মাইনাস এবং প্লাস দুটোই রয়েছে। সব আছে, এমন তো নয় কিন্তু যে বিয়েরও প্লাস আছে মাইনাস আছে। আবার তুমি চলে যাচ্ছ ওইখানে, কিন্তু ফ্যাক্ট বলছি আমি, কোনো ফ্যাক্ট নেই, তোমাকে আমি কিচ্ছু মাইনাস পয়েন্টের জায়গায় দিইনি এখনো, প্লাসে আছি। এখনো প্লাসই আছে। যাই হোক, এবার যাই নেক্সট কোয়েশ্চেনে। তুমি মোটামুটি, আমি যতটুকু তোমাকে দেখেছি, তুমি খুব শান্ত করার জন্য, মনকে কন্ট্রোল করার জন্য মেডিটেট করো, সামটাইমস তুমি গান গাও। আমার দর্শককে তুমি কি টিপ দিতে চাও তাদের মনকে কন্ট্রোল করার জন্য? জাস্ট নট বিকজ অফ দ্যাট যে দেখো, তোমাকে তো আমরা মোটিভেশনাল স্পিকার হিসেবেও দেখেছি, তো সবাই, অনেকেই জানে না যে আমার মনটা যখন অশান্ত হয় তখন আমি কিভাবে শান্ত করব। তাতে আরও বেশি মুড সুইং হয়, আমার মন ভালো নেই, আমি মন ভালো নেই বলে বলে আরও বেশি মন খারাপ করে ফেলছি। আমি মনটাকে ভালো করতে কিভাবে হয় সেই কন্ট্রোলটা আমাদের হাতে থাকে না। তো এটার জন্য তুমি কি টিপ দিতে চাও আমার দর্শককে, যে মনকে কন্ট্রোল করা? আসলে মন খারাপ হলে মনকে তুমি ভালো করতে পারবে না, এটাই সত্যি। কিন্তু মন খারাপকে মেনে না নেওয়াটা সমস্যা। আমার মন খারাপ হয়েছে, আমি মন খারাপ হওয়াটাকে মেনে নিয়েছি সবার আগে। সবার আগে তো আমি চিনি মন খারাপটা কিভাবে হয়। যদি আমি মেনে নিতে পারি তাহলেই আর কোনো সমস্যা নেই। আমি জানি আমার মনটা খারাপ, এবং আমি জানি আমি ঠিক কিভাবেই মন খারাপ থেকে আবার মন ভালোর দিকে চলে যাব। কিন্তু অনেকে তো এটা মানতে পারে না। যেমন ধরো, আমার রিসেন্টলি দুটি স্টুডেন্টের ব্রেকআপ হয়েছে, তারা এতভাবে ভেঙে পড়েছে, এমনভাবে ভেঙে পড়েছে যে আর মনে হচ্ছে ওরা আর উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু হবেই, ব্রেকআপ হলে তো তাই হয়। কিন্তু এটাই তো, এই সেম সিচুয়েশনে হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। এই সিচুয়েশনে যে পরে সে হ্যান্ডেল করতে পারেই না। আচ্ছা, আমি এটা একদম বাস্তব অভিজ্ঞতা বলছি। তুমি দেখবে এমন অনেক মানুষ আছে যারা অন্যদেরকে খুব ভালো অ্যাডভাইস দেয়, কিন্তু নিজের জীবনে সে সেগুলোকে মেনটেন করতে পারে না। এবং এটা অনেক মানুষ না, বলতে গেলে প্রায় বেশিরভাগ মানুষই। এবং এই বেশিরভাগ মানুষের বাইরের যে অল্প গুটি কয়েক সংখ্যক মানুষ রয়েছেন যারা নিজেদের মেনটেন করতে পারে, তারা ওই মেডিটেশন, ব্রিদিং এ ফোকাস, এগুলোর মধ্যে, এইসব প্র্যাকটিসের মধ্যে দিয়ে যায়। তো সবার প্রথমে তো মানুষকে ঠিক করতে হবে যে আমি কি প্র্যাকটিস করবো কি করবো না। অন্তত পক্ষে আমি আমার ব্রিদিং এ ফোকাস করে রেখেছি। যেমন আমার যদি খুব রাগ হয়, আমি আমার ব্রিদিং এ একটু ফোকাস করি, আর ডিস্টার্বড হয়ে গেলে আমি ব্রিদিং এ একটু ফোকাস করি, যে আমি শ্বাস নিচ্ছি, শুধু শ্বাসটার দিকে তাকিয়ে আছি। কারণ শ্বাসের দিকে তাকিয়ে আছি মানে আমি প্রেজেন্টে আছি। শ্বাস হচ্ছে প্রেজেন্ট, অতীত না, ভবিষ্যৎ না, বর্তমান। আমি বর্তমানে একমাত্র থাকতে পারি শুধু শ্বাসের মাধ্যমে, আর কিছুর মাধ্যমে বর্তমানে থাকতে পারি না। তো যদি কোনো ব্যক্তি তার শ্বাসে সম্পূর্ণরূপে ফোকাস করতে পারেন, তাহলে সে ইমিডিয়েটলি তার যে কোনো সিচুয়েশনকে কন্ট্রোল করতে পারে, কারণ সে প্রেজেন্টে চলে এসছে। কিন্তু এবার চেনা, এই যে মেয়েগুলো যারা কষ্ট পেয়েছে ধরো ব্রেকআপ হয়ে গিয়ে, ব্রেকআপ হওয়ার দুঃখটাও হয়তো চেনে না এখনো, তাই জন্য এত মুষড়ে পড়ছে। এই মেয়েটারই 3 বছর বয়স যখন আরো বেড়ে যাবে, ওর যখন আবার একটা ব্রেকআপ হবে যদি হয়, ও কিন্তু তখন ব্রেকআপের কষ্টটা অনেকটাই জানে, রাইট। ওর তখন এতটা কষ্ট হবে না। মানুষ এভাবেই বড় হয়, মানুষ এভাবেই বুড়ো হয়। তুমি চাইলেও এটাকে কাটাতে পারবে না, বাইপাস করতে পারবে না। হয়তো তুমি তার মানে কষ্টটা পেতে যন্ত্রণা হবে। কমাতে পারো, যন্ত্রণা কমাতে পারো, কিন্তু বোধের প্রবেশ মনে ঢুকবেই, ওটাকে তুমি আটকাতে পারবে না, ওটা ইম্পসিবল। যন্ত্রণাটা কমানো কি করে পসিবল? যখন সে জানতে পারবে একটু একটু করে যে দুঃখ কোনটা, আনন্দ কোনটা, রাগ কোনটা, কোন রাগটা খারাপ। ঠিক যেভাবে তুমি বুঝতে পারো যে, কথার কথা বলছি, তুমি তোমার স্কুলের বন্ধুকে হট করে একটা গালাগালি দিলে, রাস্তায় একটা পুলিশ যাচ্ছে হেঁটে হেঁটে, পুলিশটাকে হঠাৎ করে তুমি গালাগাল দিতে পারবে? না। তুমি পারবে না। তার কারণ তুমি জানো কোথায় কোন জিনিসটা বলতে হয়। পুলিশকে বললে সাটা জাম করে দেবে মেরে। তো এই যে বোধটা, যে ওকে বললে ভাই রুলের বাড়ি মারবেই, এই যে বোধ, এই বোধটাই
প্রেমের ক্ষেত্রে মানুষ অন্ধ হয়ে যায় অনেক সময়, তখন হার্ম করতে চায় নিজেকে। সেলফ হার্ম করতে চায়। কিন্তু যার ওই বোধ চলে এসছে না, সেগুলো করবে না। আর যার ওই বোধ আসেনি, তুমি চাইলেও তাকে বোঝাতে পারবে না, কারণ তার এখনো ওই অঙ্কুরোদ্গমের সময় হয়নি, বীজ ফোটার সময় আসেনি। তুমি চাইলেও তাকে বদলাতে পারবে না, সে ওটাই করবে। রাইট। এটা আমি না মানে খুব প্র্যাকটিক্যালি বললাম, মানে আমি এটা হয়তো মানে কেউ যদি কোর্স করায় তাহলে সে হয়তো অনেক কিছু বলে দেবে, কিন্তু সত্যি হচ্ছে এটাই যে তুমি সত্যিকে উপেক্ষা করতে পারো না। তুমি কি করে উপেক্ষা করবে সত্যিকে? বাইপাস করতে পারবে রিয়ালিটিকে? তোমার মা নয়, এটাকে বাইপাস করতে পারবে? জীবনেও পারবে না। না। রাইট। ভালো লাগছে আজকে কিন্তু তোমার সাথে একদম অন্য রকম আলোচনায়। হ্যাঁ, তোমার সাথে এত সিরিয়াস কথা কোনোদিনই বলিনি। স্বাভাবিক না সেটা? আমরা তো মোস্ট অফ দ্য টাইম কমেডি করে করেই চলে যাই। আচ্ছা, এবারে আসি আরেকটা সিরিয়াস কোয়েশ্চেনে। তোমার সবই কি সিরিয়াস কোয়েশ্চেন হয় হ্যাঁ, কারণ পডকাস্টটাতে? আমার আমার হ্যাঁ, মানে বলো, বলো। দর্শক আমার কাছ থেকে আমার পডকাস্টের মাধ্যমে অনেক কিছু শেখার চেষ্টা ঠিক করে। আছে, মাঝে মাঝে আমি আসবো, একটু কমেডি খোরাক দিয়ে যাও। আমি আমি ও, রাহুল এসেছিল না? হ্যাঁ, হ্যাঁ, দিয়ে গেছে। কমেডি খোরাক দিয়ে গেছে ভাই। হ্যাঁ, বলো বলো। বেশ, তো এবার যাই আরে সিরিয়াস কথায় আসছি। হ্যাঁ, আমি তো সিরিয়াসলি উত্তর দিই। আমি বলো, তুমি একটা আমি কি মজা করে বলছি? বেশ, ডেস্টিনিতে বিলিভ করো নাকি ম্যানিফেস্টেশন অ্যান্ড মানে ম্যানিফেস্টেশনের কনফিডেন্সটাকে বিলিভ করো? সব দুটোই আছে, ঠিক আছে? তুমি ম্যানিফেস্ট করবে কিনা সেটাও তোমার ডেস্টিনি ফিক্স করে দেবে। যেমন আসলে ম্যানিফেস্টেশন করলে সত্যি জীবনে সবকিছু হয়। ম্যানিফেস্টেশনই জীবনের সত্যি। তুমি যা আকর্ষণ করবে তোমার দিকে, তাই তোমার জীবনে হবে। ওকে। তো ডেস্টিনি তো বটেই আছে। তুমি যদি তোমার জীবনে বিগত 5টা বছর তুমি যদি দেখো, তাহলে তুমি দেখবে তোমার প্রত্যেকটা কর্ম বা প্রত্যেকটা ক্রিয়া যা তুমি করেছো, ওই প্রত্যেকটা কাজ আজকেরই তোমার জীবনের সঙ্গে কোনো না কোনো ভাবে কানেক্টেড। রাইট। এবং লজিক্যালি আমি তুমি সব কটাকে মেলাতে পারবে যে এটা হয়েছিল বলে এটা হয়েছিল, এটা হয়েছিল বলে এটা হয়েছিল। এটাকেই বলে জয়েনিং দ্য ডটস। ওকে, মানে আমাদের ডেস্টিনি তার মানে কি আমার একটা জিনিস ক্লিয়ার হলো না। সবকিছুই আগে থেকে হয়ে আছে। তুমি হ্যাঁ, মানে perform আগে থেকে করছো। সব সেট হয়ে রয়েছে। তুমি পারফর্ম তো করছো, আমি তো tweak আকর্ষণ করছো। তো সেটাই করছি যেটা আমার আগে থেকে সেট করা রয়েছে। হ্যাঁ, এখানে তুমি তোমার কর্মের মাধ্যমে আকর্ষণ করে যাচ্ছ এভরি টাইম। হুম। তুমি যা কর্ম করছো সেটাই তোমার জীবনে রিফ্লেক্ট করতে থাকছে। আবার উল্টো দিক থেকে দেখতে গেলে তাহলে রিফ্লেকশনটা হয়েই আছে। আয়নার তুমিটাও সত্যি, আয়নার উল্টো দিকের তুমিটাও সত্যি। সবই সত্যি। আমরা আসলে কিছু বিশ্বাস করি বা না করি তাতে কিছু যায় আসে না। আমরা আসলে জানি না অনেক কিছু, আর অনেক কিছু জানি। দিস ইজ দ্য থিং। ভগবান আছে বা ভূত আছে, তুমি বিশ্বাস করো কি বিশ্বাস করো না, তুমি জানো না। না, আমি করি বা আমি তুমি বহু বিশ্বাস ক্ষেত্রে করো কারণ তুমি হয়তো শুনেছো, কিন্তু তুমি কখনো কি চোখের সামনে মা কালীকে দাঁড়িয়ে থাকতে দেখেছো? না, কোনোদিন না। তার মানে তুমি জানো না মা কালীকে ওরকমই দেখতে কিনা। কিন্তু মা কালীকে তুমি ম্যানিফেস্ট করে তোমার মধ্যে পেতে পারো। মা কালীকে পাওয়া মানে শক্তিকে পাওয়া। হুম। তুমি শক্তিকে ম্যানিফেস্ট করতে পারো নিজের মধ্যে, মন্ত্রের মাধ্যমে, ম্যানিফেস্টেশনের মাধ্যমে তুমি সবকিছুকে আকর্ষণ করতে পারো। কিন্তু তুমি জানো না মা কালীকে ওরকমই দেখতে কিনা। বিশ্বাস তো অনেক পরে আসে। সো বিশ্বাস করি না থেকেও বড় আমি জানি কি জানি না। তো ডেস্টিনি ম্যানিফেস্টেশনের ব্যাপারটা আমি বলবো যে বিশ্বাস করি কি না করির থেকেও বড় ব্যাপার যে আমি জানি ম্যানিফেস্টেশন হয়, আমি এটা জানি না যে ডেস্টিনি হয় কিনা। কিন্তু তার মানে এটা না যে এই জানি নাটা কোনোদিনও জানি হয়ে যেতে পারে না। সেটাও হতে পারে আমাদের জীবনে। রাইট। বেশ, এবারে আরেকটা কোয়েশ্চেনে আসি। সিরিয়াস কোয়েশ্চেনে আসি। সিরিয়াস না, এবার একটু ভালো কিছু জিনিস যেটা আমার দর্শক কিছু শিখতে পারবে। ভালো কন্টেন্ট তোমার কাছে কি? ভালো কন্টেন্ট বলতে তুমি কি বোঝো? এবং তোমার কন্টেন্ট বলো। ভালো কন্টেন্ট বলো। ভালো কন্টেন্ট বলতে তোমার কাছে কি, এবং সেটা বানানোর জন্য কি কি করা উচিত? যা আমাকে আনন্দ দেয় সেটাই ভালো কন্টেন্ট। যা আমাকে আনন্দ দেয় সেটাই ভালো কন্টেন্ট। যা আমাকে হুক করে নেয় সেটাই ভালো কন্টেন্ট। ব্যাস, দ্যাটস ইট।
কিন্তু মানে চারিদিকে সবাই যে ভালো কিছু কাজ করছে তা তো সেগুলো নয়। আমায় হুক করে না। সেটা তো ভালো, দেখো তুমি জিজ্ঞাসা করেছো আমার কাছে ভালো কন্টেন্ট কি, তুমি কিন্তু ভালো কন্টেন্ট কি জিজ্ঞাসা করোনি। রাইট। ভালো কন্টেন্ট ইজ আ, আচ্ছা তাহলে ভালো কন্টেন্ট প্রত্যেকের কাছে কি আলাদা। কি একটু শুনি তোমার কাছে, তোমার কাছে কি? আমার কাছে খুব ভালো কন্টেন্ট, তুমি আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শোনাও, ভালো কন্টেন্ট। একটা এমন গল্প শোনাও যে গল্পটা আমার শুনে আমি হুকড হয়ে যাচ্ছি, আমার শুনতে ইচ্ছে করছে, সেটা ভালো কন্টেন্ট। এমন একটা গল্প তুমি শোনাও, সেটা হয়তো স্বনামধন্য রাইটারের হতে পারে, কিন্তু আমি হুকড হচ্ছি না, ভালো কন্টেন্ট না আমার কাছে ওটা। তো বিচার করব কি করে, যেটা বিচার- নিজের পছন্দ হ্যাঁ, শুধু? হ্যাঁ, যেটা আমার পছন্দ সেটাই ভালো কন্টেন্ট, এইভাবেই বিচার করা উচিত। এইবার যদি তুমি বলো টেকনিক্যালি ভালো কন্টেন্ট কি, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কারণ অনেক ভালো ভালো টেকনিক্যাল জিনিস কিন্তু আমাদের ভালো লাগে না। তুমি Right. তুমি বলো না যে তোমার বলিউডের কোনো সিনেমা দেখে খারাপ লাগেনি, এমন হয়নি? প্রচুর হয়েছে। অনেক সিনেমা আছে যেগুলো দেখে তোমার খারাপ লেগেছে, প্রচুর কিন্তু ওরা কি হয়েছে। টেকনিক্যালি উইক ছিল? না, টেকনিক্যালি তো উইক হয়তো ছিল না। স্টোরিটাই ভালো ছিল না, Technically বা হয়তো ওটা কারোর ভালো অ্যাক্টিং content। ভালো ছিল না। টেকনিক্যালি হয়তো ওটা ভালো কন্টেন্ট, হুম। কিন্তু স্টোরিতে তোমার ভালো লাগেনি। তো টেকনিক্যালি ভালো কন্টেন্ট হচ্ছে সেটাই, যেটা আমার মনে হয় যে যে কোনো যেই কন্টেন্টের মধ্যেই একটা থিম রয়েছে, যেই কন্টেন্টের মধ্যেই কোনো প্রিমাইস রয়েছে, যেই কন্টেন্টটা আমাকে একটা মেসেজ দেয়, যেই কন্টেন্টটা দেখার পর আমার মনে হয় যে আমার ভেতরে যতগুলো ইমোশন আছে, সেই কোনো একটা প্রপার ইমোশন এই কন্টেন্টের মধ্যে দিয়ে ফুটে এসছে, তখনই সেটা আমার কাছে ভালো কন্টেন্ট। মানে যে কোনো কন্টেন্ট তো পৃথিবীর সব ইমোশনকে নিয়ে তৈরি হতে পারে না। না না, ধরো একটা লাভ স্টোরি শুনছো, দেখছো তুমি, তো কোন ইমোশনের উপর হচ্ছে? লাভ। লাভ। হরর স্টোরি দেখছো, কোন ইমোশনের উপর হচ্ছে? ভয়। ভয়। তো যদি একটা ভূতের ছবি টেকনিক্যালি সমস্ত দিক থেকে ভয়ের উদ্রেক ঘটাতে পারে আমার মনে, দ্যাট মিনস দ্যাট ইজ আ গুড কন্টেন্ট। এতটাই সহজ কন্টেন্ট চেনা, এতটাই সহজ। এবার তুমি যদি জিজ্ঞাসা করো যে পরোটা আলাদের দোকানদারদের তুমি কন্টেন্ট ক্রিয়েটার বলো কিনা, আমি বলবো না। আমি বুঝতে পেরেছি তুমি এই দিকটা অ্যাড্রেস করতে চেয়েছো, যে এই যে সমাজে এরাও কন্টেন্ট বানাচ্ছে কিনা। আমি তো কন্টেন্ট ক্রিয়েটারই ধরি না এদেরকে, তো আমার ডিকশনারিতে তো এরা আসবে না, হতেই পারে না কখনো। রাইট। হ্যাঁ, বেশ। সেটা একটা দৃশ্য, যে একজন পরোটা বিক্রি করছে, ডিম বিক্রি করছে, এগুলো একটা দৃশ্য, এগুলো কন্টেন্ট না। কন্টেন্ট তো খেটে বানাতে হয়, স্ক্রিপ্ট থাকে তার পিছনে, একটা ইউনিট থাকে, একটা টিম থাকে, একজনও থাকতে পারে, কিন্তু সেই একজনের যে কাজটা করছে তার একটা ভিশন থাকে সেই কাজটার প্রতি, যে আমি কি করতে চাই, তার বিশ্বাস থাকে কন্টেন্টের প্রতি। দ্যাট ইজ আ কন্টেন্ট, যেটার পেছনে একটা মানুষের বা অনেকগুলো মানুষের বিশ্বাস আছে, নইলে সেটা কন্টেন্ট না। তো দর্শক মহলে কন্টেন্ট অন্য জিনিস, ক্রিয়েটর মহলে কন্টেন্ট ইজ এ ডিফারেন্ট থিং। রাইট। তার মানে আমাদের ওই বিচারটা করতে হবে প্রথমেই, যেটা তুমি বললে যে নিজে হুক হচ্ছি কোথায়, অ্যান্ড যে টিপসগুলো দিলে ভালো কন্টেন্ট বানানোর জন্য যেগুলো দরকার, আমার মনে হয় আমার দর্শক সেটা বুঝে গেছে। নোট ডাউন করে নাও, যদি ভালো নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে রাখতে চাও, মার্কেটে ধরে রাখতে চাও, তাহলে মার্কেটে, একদম মার্কেট, আমাদের সাথেই রয়েছে মার্কেটে গৌরব Market-এ। তপাদার, এত সুন্দর। অ্যাকচুয়ালি মানে আমাদের সবকিছুই তো মার্কেটিং। তুমি যদি বিক্রি না করতে পারো নিজেকে, ঠিকই। তাহলে তো আলটিমেটলি 100%, পাচ্ছি না আমরা কিছু। 100%। মার্কেটিংটাও খুব ইম্পর্টেন্ট, হাউ খুব টু সেল important. ইউর কন্টেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। রাইট। সো এবারে আসি নেক্সট কোয়েশ্চেনে। আপকামিং প্রজেক্টস তুমি কি কি করছো সেটা আমার দর্শককে যদি জানো। না, আমি না জানাবো না এটা, তার কারণ হচ্ছে আমি যদি করতে না পারি কোনোটা, তখন ব্যাপারটা শেমফুল হয়ে যাবে। তো কিছু করছি, এমন কিছুই করছি যেটা আমি গান বাজনাটা নিয়ে কিছু একটু করার চেষ্টা করছি, এটাই বলবো। আর বড় কাজ যেগুলো হবে সেগুলো ক্রমশ প্রকাশ্য, ওটা তো প্রিয়াঙ্কা জানিয়েই দেবে, আমিও জানি দেবো। বেশ, ওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মোটামুটি হ্যাঁ, জেনে যাবো তাহলে। নিশ্চয়ই জানিয়ে দেবো। বেশ, এবারে একটু আবার সিরিয়াসে ঢুকি, কারণ আমি তোমাকে সবসময়, আমি জানি না, আমি ওর কাছ থেকে এভরিডে শিখি। তার কারণটা তুমি আজকে পাশে বসে আছো বলে বলছি না, বা পডকাস্টে বসে আছো বলে বলছি না। বহুদিন ধরে আমি ওকে বলেছিলাম যে আমি তোমার সাথে একবার এরকম আলোচনায় রাখতে চাই যেটা দর্শক দেখবে, কারণ আমি শিখেছি তোমার কাছ থেকে অনেক কিছু। লক্ষ লক্ষ মানুষের ঘুমের কারণ তুমি,
মনে প্রাণে তুমি জড়িয়ে আছো লিটারেলি। আমি এটা চোখের সামনে লোকজনদের থরথর করে কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে তোমার সাথে কথা বলতে দেখেছি। তো সেই জায়গা থেকে আমার প্রাউড ফিল হয়, অফকোর্স প্রাউড ফিল হয়। বাট কোথাও গিয়ে এটা তো ফিল হয় যে এই যে তুমি বললে শূন্যতা, একাকিত্ব, রাইট? যখন সবার একাকিত্বটা কাটানোর জন্য সবাই তোমাকে পায়, কিন্তু গৌরব তপাদারের নিজস্ব একাকিত্ব কাটানোর জন্য কখনো কখনো প্রিয়াঙ্কা তপাদারেরও খোঁজ নেয় না কিন্তু একাকিত্ব কাটানোর জন্য, বরং একাকিত্ব ফিল করলেও পুরো পুরো জোনড আউট হয়ে যাও। সেই ফিলিংটা তুমি মানে কিভাবে হ্যান্ডেল করো, কি করো? জোনড আউট আমি কোথায় হই? হ্যাঁ তুমি হও, খুব ভাবে হও, এই জন্যই প্রশ্নটা রেখেছি আমি আমি। ভাবি কিছু, ভাবি, আমি নিজের মধ্যে ওটাকে ফিক্স করার চেষ্টা করি যে কি হচ্ছে না হচ্ছে, কি করে এটাকে আমি ফিক্স করব। এবং মানে এটা তো আমার কোথাও গিয়ে মনে হয় যে একাকিত্বতাটা আম, থাকা, তুমি সবসময় বলেছো যে আমার একা একা থাকাটা জরুরি। একজন শিল্পী হিসেবে একা থাকা জরুরি মনে করেছো, নাকি জাস্ট টাইমের সাথে মুড সুইং হচ্ছে বলে তুমি একাকিত্ব ফিল করে থেকেছো আলাদা? না না, একজন মানুষের একা থাকা জরুরি। মানে আমি তো একা এসছি, একা চলে যাব। তো আমরা সমাজবদ্ধ জীব তো পৃথিবীতে এসে, তার আগে আমাদের উৎপত্তিটা তো একা একা। তো একা থাকতে হয় মানুষকে। একজন আর্টিস্টকে তো আরোই একা থাকা উচিত, কারণ একা সে যদি না থাকে তার মনে ভাবনার উদ্রেক হবে না। এবং আমি তাও অনেক কম একা সময় কাটাই। একা সময় কাটানো উচিত মানুষের, কারণ একা যখন তুমি লোনলি ফিল থাকো। হয়েছে কখনো তোমার? না না, লোনলি ফোনলি কিচ্ছু লাগে না। লোনলি আবার কিসের? মনের মধ্যে এত থট ঘুরছে এভরি টাইম। আমার কিছু ইচ্ছে হলে আমি লিখে ফেলতে পারছি, কিছু ইচ্ছে হলে গেয়ে ফেলতে পারছি, হ্যাঁ, কিছু ইচ্ছে হলে আমি একটা গিটার বাজিয়ে নিতে পারছি। লোনলি ফিলিং একজন আর্টিস্টের হয় না। হুম। আমার মনে হয় কোনো ক্রিয়েটিভ মানুষের লোনলি ফিলিং হয় না, কারণ সে সবসময় ইজ কনজেস্টেড উইথ হিজ অর হার ক্রিয়েটিভিটি। তো ছোটবেলায় হতো, জানো তো, ফালতু ভাবনা চিন্তা হয়তো করতাম বা অনেক কিছু। আজকাল তো আরোই হয় না। তার কারণ হচ্ছে এখন বয়সটাও আগের থেকে একটু বেড়েছে। তো আমার মনে হয় আমি ওই স্তরটা ক্রস করে গেছি যেখানে এই সমস্ত ফালতু ড্রামার আমার জীবনে জায়গা নেই। যে যদি ড্রামা হতে হয় তাহলে সেটা যেন আমার হাত থেকে স্ক্রিনে ড্রামাটা আসে। আর যদি আমার মনে মনে যদি কোনো দোলাচল চলে, সেটা যেন আমি খুব ম্যাচিওরলি হ্যান্ডেল করতে পারি এবং সেটা থেকে একটা কন্টেন্ট বানাতে পারি। মানে কন্টেন্ট মানে একটা কিছু, দেখো, কন্টেন্ট মানে ইট ইজ নট ফর সেলিং দ্য কন্টেন্ট, এটা নিজের জন্য। রাইটাররা যখন একটা কিছু লেখে তখন তার মানে সে সবসময় এমন না যে সে কোনো বিজ্ঞাপনের জন্য লিখছে বা আঁকছে বা বানাচ্ছে। হুম। সে তো নিজের থট থেকে সবার আগে কিছু একটা লেখে। তো আমার ধরো দুঃখ হচ্ছে, তো আমার দুঃখটাকে নিয়ে যদি মানে আমার দুঃখটাকে যদি আমি না চিনতে পারি, আমি যদি রেজিস্টার না করতে পারি, তাহলে আমি অভিনয় করার সময় দুঃখটাকে বোঝাবো কি করে? তাই জন্য আমার একা থাকা প্রয়োজন। আমার গান গাওয়ার সময় আমি গলায় দুঃখটা আনবো কি করে? তাই জন্য আমার দুঃখ পাওয়া প্রয়োজন। আমি একটা সিনেমা দেখার পর আমি কাঁদবো কেন? তার জন্য আমার দুঃখ পাওয়া প্রয়োজন। সেম গোজ ফর অল আদার ইমোশন। সমস্ত ইমোশনের জন্য এটা সত্যি। হাসির জন্যও তাই, আনন্দের জন্যও তাই, সব কিছুর জন্য তাই। তো একজন শিল্পী যখন একা থাকে সে সমৃদ্ধ হয়, এবং একাকিত্ব কখনোই তার কাছে বোরডাম হতে পারে না, বরং একা থাকা তার কাছে আশীর্বাদ। আমার এখনো মনে আছে, এটা আমার আজকের থট না, কিন্তু এটা আমি অনেক দিন ধরে এই থটটা আছে। যখন আমার জীবনে কিচ্ছু হচ্ছিল না, কিচ্ছু হচ্ছিল না, তখন আমি নিজেকে এই জিনিসটাই বলেছিলাম। কোথাও হয়তো এটা পড়েছিলাম, আমি জানি না কোথায় পড়েছিলাম, হয়তো কোথাও পড়েছিলাম। সেখান থেকে আমার মনের মধ্যে এসছে যে এই যে সময়টায় আমার কিছু হচ্ছে না জীবনে, এই সময়টা আসলে ভগবান আমায় উপহার দিয়েছে। আমার জীবনে যদি কিছু এখন না হয়ে থাকে, তার মানে এখন এটা আমার করার না। তার মানে আমার এখনো অনেক কিছু করা বাকি আছে, যার জন্য আমার জীবনে ওটা হচ্ছে না। তো ওই টাইমটাতে আমি ওই স্কিলটাকে অ্যাকোয়ার করেছি। আমি কিন্তু মানে এই অডিওর মিক্স ফিক্সের কাজ জানতাম না। এই অয়নদা বসে আছে, ওরাও জানে। হুম। কিন্তু আমি না রাতের পর রাত গিয়ে বসে 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 শিখতাম, তারপর করতাম, দেখতাম। আমি তো কিছুই জানতাম না এই জগৎটার সম্পর্কে, কিন্তু ওই ওই একাকিত্ব আর শেখা। এবং তারপর দেখো আজকে আমি এত ব্যস্ত হয়ে গেছি যে অনেক সময় আমার নতুন কিছু লার্ন করতে সমস্যা হচ্ছে, সময় পাচ্ছি না হয়তো। কিন্তু আবার ওই একাকিত্বর সময়টাও দরকার হবে, তখন খুঁজবে, হাঁসফাঁস করবে, কাজ করতে করতে বিরক্তি লাগবে, তখন মনে হবে একা হতে চাই একটু, ভাল লাগছে না এত কিছু।
এবং এটা সমস্ত ক্ষেত্রে আসতে পারে, পারিবারিক ক্ষেত্রে আসতে পারে, কাজের জায়গায় আসতে পারে, তোমার সোশ্যাল সার্কেলে আসতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে। এবং তুমি এটা বোধহয় ফিলও করেছো জীবনে বহুবার। তুমি ফিল করিয়েছো আমাকে মাঝে মধ্যে। বহু ক্ষেত্রে গৌরব একা থাকতে ভালোবাসে, এটা আমি এটা বুঝে যাওয়ার পর থেকে তোমাকে আর ডিস্টার্বও করি না ওই সময়টা। মানে একা থাকা উচিত একজন আর্টিস্টের, নইলে সে কোনোদিনও সেই ফর্মটা দিতে পারবে না। রাইট, তার দরকার সময়। রাইট। আজকে তুমি যে হিসেবে আমার সাথে রয়েছো, পডকাস্টার প্লাস তুমি একজন খুব সুন্দর ভয়েস আর্টিস্ট, তার সাথে তুমি মাল্টি ট্যালেন্টেড। আগেন আমি বলছি মাল্টি ট্যালেন্টেড, এটা আমার ক্ষেত্রে নয়, মাল্টি ট্যালেন্টেড। মাল্টি ট্যালেন্টেড যেটা বোঝায় আমি সেটাই বুঝিয়েছি, মাল্টি ট্যালেন্টেড নয়। মানে ওটা বোঝাতে চাইনি। এনিওয়েজ, তো ভয়েস মডুলেশন একটা প্র্যাকটিস, এটা তুমি জানো। কিন্তু অনেক দর্শক ভাবে যে সুন্দর ভয়েস থাকলেই হয়তো ভয়েস দেওয়া যায় বা ভয়েস আর্টিস্ট হয়ে যাওয়া যায়, সেটা তো নয়। ভয়েস মডুলেশনের জন্য কি কি প্র্যাকটিস, ইমপ্রুভমেন্টের জন্য, ভয়েস মডুলেশন ইমপ্রুভমেন্টের জন্য কি কি প্র্যাকটিস করা উচিত, এটা আমার দর্শককে একটু বলো। ভয়েস মডুলেশন প্র্যাকটিস করার জন্য সবার প্রথমে আমার যেটা মনে হয় যে শোনা উচিত, প্রচুর শোনা উচিত, প্রচুর রকমের মানুষকে শোনা উচিত। ঠিক আছে, এটা এক। তার মতন কি কপি করা উচিত ভয়েস? না, কপি না, শোনা উচিত, রেজিস্টার করা উচিত। ওকে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে একজন গুরুর কাছে যাওয়া উচিত, যে কিনা ওই পথটা ভেঙে সঠিক জায়গাটা এনে দেবে গলাটাকে। মানে আমি নিজেও অনেক কিছু জানতাম না, এবং অনেকটা বয়স পর্যন্ত জানতাম না। এখনো যে সব জানি তা তো হতে পারে না। শাওলিদির কাছে যাওয়ার পর যেমন আমি অনেক নতুন জিনিস শিখেছি। ঠিক আছে, যে আরে এইভাবে হয়। এবং ওনার কাছে যাওয়ার পর আমার ভয়েস মডুলেশন অনেক সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, তো আমি মির্দাকে সামনে থেকে বসে কাজ করতে দেখেছি, কথা বলে সবসময় সামনাসামনি দেখতে পাই। যখন আমি শুনি, শুধু শুনি না, দেখি হাত কিভাবে নাড়াচ্ছে, পা কিভাবে নাড়াচ্ছে, কিভাবে ভাবছে, দাঁড়িয়ে থাকলে কিভাবে দাঁড়িয়ে থাকে, আমি সবই অবজার্ভ করি এগুলো। তো যত অবজার্ভ করবে তত মডুলেশন বেটার হবে। এক, এবার যদি টেকনিক্যাল টিপসের দিকে তুমি যদি যেতে চাও, যেটা আসলে শুনতে চাও, মানে সব পৃথিবীর সবাই ওটাই শুনতে চায়। আসলে টেকনিক্যালিটিতে জিরো জিনিস আছে, গোল্লা আছে, কিছু নেই টেকনিক্যালিটিতে। সব আছে ভিতরে, সবই মাথায়, সব মাথায়, সব অবজারভেশনে আছে। এই সবাই এইটাই করে, টেকনিক্যালিটি টেকনিক্যালিটি, কিছু নেই টেকনিক্যালিটির মধ্যে। গোল্লা লবডঙ্কা কিচ্ছু হবে না। যে যত টেকনিক্যাল হয়ে যাক, হাজার হাজার বছর ধরে সে প্র্যাকটিস করুক, সে একটা লেভেল অব্দি সে হয়তো যেতে পারবে, কিন্তু মেন খেলা অবজারভেশনে। তো টেকনিক্যাল ব্যাপার হলে গলার প্র্যাকটিস করো, ইউটিউবে প্রচুর আছে ভোকাল মডুলেশন প্র্যাকটিসের এক্সারসাইজ। এগুলো আর আজকালকার দিনে কেউ জিজ্ঞাসা করে? এগুলো তো ইউটিউবেই পাওয়া যায়। হামিং করবে, ওম করবে, ভ্রামরি করবে। ঠিক করেও আছে, তো অনেকে সেটাকে ঠিকঠাক ভাবে, মানে ওই যে তুমি বললে গুরুর কাছে যাবে, গুরু ঠিক করে দেবে। তারপর গুরুর কাছে যাবে, যার প্রকৃত ইন্টারেস্ট আছে সে গুরুর কাছে যাবেই, সে গুরু খুঁজবেই। শোনো, পৃথিবীতে 100টা লোক যদি থাকে, 100 জন যদি ক্রিয়েটিভ হয়, তার মধ্যে তুমি ধরে রাখো 100 জনের মধ্যে হয়তো একজন, একটা মানুষ যে প্রকৃত অর্থে কিউরিয়াস, আর বাকি সবাই একটা কিছুকে ফলো করতে থাকে। তাই জন্য তুমি দেখো লেজেন্ডসদের সংখ্যা এত কম। তুমি তোমার ডান্সের জগতে কজন লেজেন্ডের নাম বলতে পারবে? তুমি এই লাস্ট 20 বছরে গানের জগতে কজনের নাম বলবে? ঘুরে ফিরে তো সেই একটা লোকের মুখই মনে চলে আসে। তারপরে আরো যারা পুরোনো দিনে আমাদের 90s সময় ছিল, তুমি বলো তো। তাহলে এত বড় একটা দেশ, 133 কোটির দেশ, আরো বেশি, এখন 150 কোটির দেশ, তাহলে অরিজিৎ সিং এর মতো আরেকজন কেন কেউ হচ্ছে না? কিশোর কুমারের কত পরে আমরা আরো অন্যান্য ভালো ভালো আর্টিস্টদেরকে পেয়েছি, আমরা কেন কুমার শানুর মতন আরো 100টা কুমার শানু পাইনি তখন? রাইট। তার মানে কিউরিওসিটিটা কোথাও গিয়ে লোকজন বন্ধ করে দেয়। হ্যাঁ, মেন খেলা ওইসব কিচ্ছু, ওইসব টেকনিক্যালিটিতে নেই। কেউ ওরা করে অনেক কিছু করতে পারে, কিন্তু গানটায় অত কিছু দরকারই নেই। গানটায় পাতি কথায় বলছে যে আমি তোমায় খুব ভালোবাসি, তুমি আমায় ভালোবেসো।
এটুকু বলতে চাইছি আমি। এটুকু বলার জন্য একদম কত কিছু তুমি করে আমি আমি কিন্তু একদম ক্লাসিক্যাল গান বা কোনো কিছুকে অসম্মান করছি না, মানে সরি, আমি ওটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে অনেকে আছে না, মানে যে কথায় কথায় একটা কিছু করে দিলেই হয়তো দারুণ হয়ে গেল, ওটা কিন্তু নয়। সে হয়তো হেভি টেকনিক্যাল জিনিস জানে বলে 4-5টা টেকনিক্যালিটি দেখিয়ে দিল। ডান্সের ক্ষেত্রেও তুমি হয়তো দেখবে জানে বলে করে দিল, দরকার নেই ওখানে অত কিছু করার। শুধু হয়তো ফিলিংসটা। হয়তো একটা বাঁশি দেখাতে হবে, কৃষ্ণ বাঁশি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, খুব সাধারণভাবে একটা মানুষ কৃষ্ণের বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকা ডান্সের মাধ্যমে দেখিয়ে দিতে পারে, তার জন্য হাত পেছন থেকে ঘুরিয়ে নিয়ে এসে দেখানোর দরকার নেই। কিন্তু এটাই সবাই করতে যায়, ফাড় দেঙ্গে। আর্ট ফাড় দেওয়ার জায়গাই নয়, জাস্ট টু ফিল দ্য ইমোশন। ইমোশনটা কি? দ্যাটস ওয়াই পৃথিবীর অনেক বড় বড় সিঙ্গার সং রাইটার্স যারা, তারা কেউ গানই শেখেনি, কারণ ফিলিংস থেকে পুরোটা এসছে। পৃথিবীর যত বড় বড় আর্টিস্ট কেউ দেখবে বেশিরভাগ লোকই নসিখিয়া টাইপের, বেশিরভাগ মানুষ তাই। বেশিরভাগ বড় বড় পৃথিবীর ইনভেনশনস যত হয়েছে, তার পিছনে যেই লোকগুলো ছিল তারা হয়তো ওই ব্যাপারটা নিয়ে কিছু, মানে ওদের অত ইয়েই নেই, জাস্ট করে ফেলেছে কাজটাকে, ইন্টারেস্টের সাথে করে ফেলেছে। রাইট। নইলে ভাবো নিউটনের ফর্মুলা আবিষ্কার হতো। আর আপেল পড়া থেকে দেখে বলছি এই শালা এটা কেন হয়, আপেল কেন পড়ে মাটিতে। ওই যে কিউরিয়াস হলো লোকটা, তারপর না ও সূত্রটা আবিষ্কার করলো। যদি পৃথিবীতে এটা নাই ঘটতো, ওই আবেগটাকে যদি ও ফলো না করতো, ফিল না করতো, ওর প্রশ্নটা যদি আবেগ ফিল না করলে প্রশ্ন আসতো না, নাহলে তো ওটা আবিষ্কারই হতো না। পৃথিবীটা একসময় লোক মনে করতো যে সোজা, যে একটা জায়গায় যেতে 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 তুমি পড়ে যাবে। আরে কারোর একটা মনে হয়েছে না, এটা সোজা তো হতে পারে না ভাই, গিয়ে দেখতে হবে। সে গেছে, জাহাজ নিয়ে বেরিয়েছে, বেরিয়ে দেখছে যেখান থেকে শুরু করেছে সেখানেই এসে পৌঁছেছে। তার মনে হয়েছে না, পৃথিবীটা গোল। তো ওই কিউরিওসিটিটার মধ্যে ছিল বলে ও পৃথিবীটা গোল প্রমাণ করতে পেরেছে। রাইট। ভাবো কত সিম্পল সিম্পল জিনিস এগুলো, আমরা কত রকেট সায়েন্স ভাবি পৃথিবীর সবকিছু। রাইট। অলমোস্ট আমরা শেষ করে ফেলেছি আমাদের পডকাস্ট। আর এই যে লাস্ট কোয়েশ্চেনটা করছি, এটা আমি আমার জানার জন্য করছি। এই যে তুমি আমাকে হাতে ধরে এত কিছু শিখিয়েছো। না না, আমি শিখাইনি, সবাই মিলে শিখিয়েছে তোমাকে, তুমি নিজেও শিখেছো এগুলো। না, তুমি তো আমাকে অলমোস্ট এই যে তুমি বললে না, টেকনিক্যালিও ভুলগুলোকে তুমি চোখে, আমার গুরু, মানে এই ক্ষেত্রে ইউটিউব জগতে, সোশ্যাল মিডিয়া জগতে আমার গুরু তো তুমি। এটা এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, এটা গুরু তো তুমি। হ্যাঁ, ডেফিনেটলি আমি আবারও বলছি, কিছু ওই যে তুমি বললে না, কিউরিওসিটি আমার মধ্যেও ছিল বলে আমি শিখতে পেরেছি। আমি হয়তো যদি কিউরিওসিটি না থাকতো তাহলে হয়তো শিখতে পারতাম না। বাট যতটুকু শিখেছি। কেমন লাগলো আজ ঠিক পডকাস্টার চেয়ার থেকে পডকাস্টের উল্টো চেয়ারে বসে তোমারই শিষ্য তোমাকে কোয়েশ্চেন করলো? শিষ্য টিষ্য সবকিছু নয়, ও আমার বই, এবং ভালোই লাগলো। না, ও আসলে প্রিয়াঙ্কার সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে প্রিয়াঙ্কা যে কোনো জিনিসকে সহজে গ্র্যাব করতে পারে, এবং প্রিয়াঙ্কা যে কোনো জিনিসকে অবজার্ভ করতে জানে, মানে ওর মধ্যেই ব্যাপারটা আছে। এবার আপনারা যদি ওকে, মানে ওর পডকাস্টগুলো যদি দেখেন এবং ওর সাথে যদি পার্সোনালি কানেক্টেড হন, ওর ইনস্টাগ্রামের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে, আর যদি পার্সোনালি মিশতে পারেন তো আরো ভালো, আপনাদের রিয়েলি মনে হবে যে শি ইজ আ ওয়ান্ডারফুল পার্সোনালিটি। এবং মানে এটা, মানে আমি একদম মানে তোমাকে তোল্লাই দিয়ে বলছি না, এতক্ষণ তুমি যে বউটাও নিয়ে যে এত কিছু বললে, তারপরে এই কথাটা কেউ আর বিশ্বাস করবে? ও ওয়ান্ডারফুল পার্সোনালিটি, এক। এবং 2 নম্বর বিষয় হচ্ছে কথা বিশ্বাস করবে, কারণ মানুষ কথায় না, চোখকে বিশ্বাস করে। তো ও এমন পার্সোনালিটি যে কিনা সমস্ত রকমের প্রতিকূলতা থাকা সত্ত্বেও ওই প্রতিকূলতাটাকে পেরিয়ে এগিয়ে যাওয়ার ওর একটা প্রচেষ্টা আছে। ওই প্রচেষ্টাটা না ওকে সবকিছু থেকে আলাদা করে। তো ও যে এই যে পডকাস্টটা যে ও করছে, ও যে এই সম্পূর্ণ সেট আপটা বানিয়ে এখানে যে একটা কাজ করছে, ওর একটা নিজস্ব থট থেকে ও করছে যে অনেক ডান্সার্সরা রয়েছে যাদেরকে আমি ডাকবো, অনেক সিঙ্গার্সরা রয়েছে যাদেরকে আমি ডাকবো, পরবর্তীকালে হয়তো অনেক ইন্ডিপেন্ডেন্ট, ও তো বরাবরই ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদেরকেই ও ডাকছে। এরপর ও আরও হয়তো ইন্ডাস্ট্রির অনেককে ডাকতে পারে, অনেক নতুন আর্টিস্টদেরও হয়তো ডাকতে পারে যাদেরকে হয়তো আপনারা কখনো শোনেননি আগে। তো ওর মধ্যে না এই করার একটা উদ্যোগ আছে। ইনফ্যাক্ট আমাদের প্রেত কথা এক্সপ্রেস 1, 2, 3 সব কটাতে
প্রিয়াঙ্কার একটা অনেক বড় অবদান, অনেক বড় উদ্যোগ, একটা পুরো ডিপার্টমেন্ট সামলে নেওয়া। আমিষের সময়ও অনেকটা ও নিজেকে ইনভেস্ট করেছে, ওর মধ্যে ওই ব্যাপারটা রয়েছে। তো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে ও যেই কাজটাই করে ও কনভিকশনের সাথে করে, এবং সেই কাজটা সকলে খুব পছন্দ করে। তো দিস ইজ ইউর প্লাস পয়েন্ট। ভালোবাসা দেয়, বটেই। সেটা তো হ্যাঁ বটেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যান্ড ইউ আর ভেরি সুইট, ইউ আর বিউটিফুল, আই লাভ ইউ। তো পডকাস্টটা এবার শেষ করতে হবে। পডকাস্টটা আমার মনে হয় এবার পডকাস্টটা শেষ করা উচিত। আর ডিটেলে আমি যাব না এনার সাথে কোনো কথায়। আশা রাখি এই পুরো পডকাস্টটা খুব এনজয় করলেন সকলে, এবং যা যা টিপস তুমি দিলে, এই টিপসগুলো যদি ফলো করো তাহলে আমার মনে হয় সবার লাইফেই কিছু না কিছু ভালোই হবে। খারাপ হওয়ার জন্য তো আর পডকাস্ট হয় না। তো যাই হোক, সঙ্গে থাকো, পাশে থেকো, আর লাইক, কমেন্ট, শেয়ার, যেটা আমি প্রত্যেক পডকাস্টের শেষে বলি, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। হ্যাঁ, লাইক করবেন, লাইক করবেন।